এই জায়গায় যদি আপনি দেখেন বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কথা আপনার মনে থাকবে, যেই পদটি অর্থনীতির আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতির পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি ব্যাংক কিভাবে চলবে, ব্যাংকের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে এবং সেই স্বচ্ছতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে তার পুরোটাই কন্ট্রোলড বাই বাংলাদেশ ব্যাংক। তো সেই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি গভর্নর তাকে কিভাবে সরানো হয়েছে এবং বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন ব্যক্তিকে যিনি একই সঙ্গে গার্মেন্ট ইন্ডাস্ট্রিরও মালিক, মানে ফ্যাক্টরি আছে তার কিসের যেন, সোয়েটার ফ্যাক্টরি বোধহয়, হ্যাঁ সোয়েটার ফ্যাক্টরি। তো সেই সোয়েটার ফ্যাক্টরির মালিককে আমরা বাংলাদেশ ব্যাংকে প্রধান বানিয়েছি, তাই না? এই সরকার বানিয়েছে। এরপরে আসেন প্রত্যেকটা জেলায় যেই জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে দলের ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নাই, ভোট টোট পায় নাই, ফেল করেছে, কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই কিন্তু দলের ভালো ডোনার বা ভালো সম্পর্ক, তাদেরকে জেলায় জেলায় প্রশাসক পদে বসিয়েছে। 11টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্পোরেশনের প্রধান হিসেবে বিএনপির বিভিন্ন পদে মানুষদের বসানো হয়েছে। বিসিবিকে বলা হয় বাবা চাচার দোয়ার একটা বোর্ড, মা বাবার দোয়া। তো আপনি আমাকে বলেন, আর শামসুল আলম সাহেবের নিয়োগটা তো আপনি নিজেই বললেন, তো এতগুলো ক্ষেত্র আমরা দেখলাম, আর বাকিটা কি থাকে? এবং আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বলেন কিংবা আপনি নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগ বলেন, সকল কিছুর মানে মূল চিন্তাটাই হচ্ছে উনি আমার দলের কিনা। ধরুন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটার পর একটা ভিসি আমরা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এই দলীয়করণ আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, কিন্তু আমরা তো সেখান থেকে বের হয়ে সত্যিকার অর্থে যোগ্যতা আছে এমন মানুষকে তো ভিসি হতে দেখলাম না। আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তার কিছু ছবি ফেসবুকে এসেছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম সেই ছবিতে, আমি ভাবতে পারি না আসলে, মানে আমাদের ফ্যামিলিতে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার 3 চাচা ছিলেন অ্যাকচুয়ালি। সো তাদেরকে কখনো, তারা কেউ ভিসি হন নাই, কিন্তু তাদেরকে এই বডি ল্যাঙ্গুয়েজে কোনো ছবি, আমি 70 দশক 60-এর দশকের কথা বলছি, চিন্তাও করা যায় না। রুমি ফারহানা, আপনি বা বিরোধী রাজনৈতিক দল যখন এই অভিযোগগুলো দিচ্ছেন, ঠিক একই সময়ে মাহাদি আমিন বলেছেন, মানে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে এই 5 মাসে সরকার বহুমাত্রিক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মানে মাহাদি আমিনের দায়িত্ব হচ্ছে কি কি জায়গায় সরকার সাফল্য অর্জন করেছে সেটা বলা, তাই না? আমি তো আপনাকে একটা একটা করে খাত ধরে ধরে বললাম। তো এখন আপনি যদি আমাকে এরকম ব্লান্ট একটা স্টেটমেন্ট বলেন মাহাদি আমিনের, আমি তো বুঝবো না। তো মাহাদি আমিন পাঁচটি খুব স্পেসিফিক ভাবে বলেছেন তারা বিএনপি এই সময়ের মধ্যে জনগণের আস্থা, ভালোবাসা, সমর্থন পেয়েছে। এটা তো এক সেকেন্ড আমি একটা একটা করে বলি, এটার কি কোনো প্যারামিটার আছে? এটার কোনো পরিসংখ্যান আছে? এটা নিয়ে কোনো গণভোট হয়েছে? এই গণভোটে 90% মানুষ বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে, মানে এই 4 মাসে না। দ্বিতীয়টি তিনি বলেছেন যে ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা হয়। যেমন কোন শ্রেণী পেশার মানুষ? তারা কিন্তু বিভিন্ন সময় তারা ইশতেহারে বলেছেন ফ্যামিলি কার্ড দল শুরু করে, অনেক ফ্যামিলি কার্ডেও তো খুবই বৈষম্য হচ্ছে। যেই এলাকাগুলো বিএনপি বিএনপি এলাকা সেখানে হচ্ছে, বগুড়া বিভাগ হয়ে যাচ্ছে। আগে আমরা দেখতাম সমস্ত বরাদ্দ গোপালগঞ্জ যাচ্ছে, এখন আমরা দেখছি আমাদের শাহ আলমের মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, ইফ আই এম নট রং, তার পরিবারের নামে এতই রাজকীয় পরিবার তার, যে তার ভাইয়ের মেয়ে, নিজের 2 ছেলে, সবার নামে জেলায় জেলায় হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি নিজের দলের লোকজনকে তো বিএনপি পুনর্বাসন করছে। 3 নম্বর কি বলেছেন মাহাদি আমিন? স্বল্প সময় চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সফলতা। কোন চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করেছে স্বল্প সময়? আমরা বরং উল্টো দেখেছি যে অদ্ভুত সব ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। বাংলাদেশের ইতিহাসে এখন সংসদে বিভিন্ন দেশ বিষয়ক মৈত্রী কমিটি হচ্ছে। আমি জানি না, আমার বন্ধু শামীম পাটোয়ারিও ছিলেন সংসদে, দীর্ঘ সময় শামীম পাটোয়ারি কাজ করেছেন। আপনি কি কখনো দেখেছেন? আপনি যেহেতু বললেন, আমি একটু পরিচয় করে দিতে চাই আমার দর্শকদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাকে স্বাগত রাজকাহনে। যে জায়গায় আলোচনায় আমরা ছিলাম ব্যারিস্টার রুমি ফারহানা, এরপর তিনি যেটি বলেছেন যে জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সর্বোচ্চ অগ্রাধিকার ও গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব।
ময়রা কি আর নিজের মিষ্টি খারাপ বলবে? ওনার সরকার, ওনার প্রধানমন্ত্রী, উনি তো তাকে বলবেনই বেস্ট প্রধানমন্ত্রী। মানুষ কি বলেন? এবং এই যে সার্বভৌমত্বের কথাটা আপনি বলছেন না, সার্বভৌমত্ব নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কি এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে? কেন সেটা নিয়ে সংসদে একটা দিন আলোচনা হলো না? কেন যুক্তরাষ্ট্র 250 বছর পূর্তি বাংলাদেশ সংসদে, সংসদ ভবনের ভেতরে খোলা মাঠে স্পিকার, ডেপুটি স্পিকার, মানে এই কয়েক মাসে তার মানে বিএনপি কে নানান রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, মানুষ তাই বলছে। জি, মানে আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আপনার কাছে আসি। দলীয় পদ না মেধা, মানে এই আলোচনাটা আজকে হয়তো হওয়ার কথা ছিল না, কিন্তু জামায়াতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দল যখন নতুন করে আবার এই অভিযোগটি সামনে আনলো, এই আলোচনাটা আমাদের করতেই হচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে বিএনপি সমস্ত জায়গায় আবারও নতুন করে দলীয় লোকেদেরকেই নেতৃত্বে এনেছে এবং দলীয় লোকদেরকেই তারা সব জায়গায় চাকরিতে বহাল করছে। মানে এই অভিযোগটাকে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই সত্য, এটাই করেছে। তবে ডক্টর ইউনূসের সময় জামাত তার মতো করে লোকগুলোকে নিয়োগ করতে পেরেছিল, বিএনপি সেখান থেকে কিছু জামাতের লোককে সরিয়ে পরিপূর্ণ বিএনপির লোককে দিচ্ছে। সমস্যাটা হচ্ছে বিএনপি কি বিএনপির মধ্যে মেরিট বেসিসে দিচ্ছে? মানে বিএনপি তো একটা বড় দল, তাদের তো অনেক মেরিট আছে, বিএনপি কিন্তু তাদের বেস্ট মেরিট পার্সনকে ওখানে দিচ্ছে না। সেখানে টাকা পয়সার লেনদেন, নিজস্ব পলিটিক্যাল বলয় এবং আঞ্চলিকতা, এই সব কিছু তীব্রভাবে ইম্প্যাক্ট ফেলছে। গভর্নমেন্টকে টাকা দেওয়া হচ্ছে, ট্যাক্স পেয়ারের মাধ্যমে যে বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনের টাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতা কর্মীদেরকে আবার এটিও বলতে শোনা যায় যে মানে তারা তখন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন যে আপনারা যদি নির্বাচিত হতেন আপনারাও তো একই কাজ করতেন, মানে অন্যান্য রাজনৈতিক দলও তো হয়তো নিজেদের লোককেই নিয়োগ দিত। অতীতে এরকম হয়েছে, অতীতে এরকম বারবার হয়েছে বলেই তো 24-এ একটা বড় আন্দোলন হয়েছে। এখনো যদি এটা তাই হতে থাকে তাহলে কিন্তু 24 ম্লান হয়ে যাবে, ভবিষ্যতে আবার কোনো এক সময় আবার অসন্তোষ দানা বাঁধবে এবং সেই আন্দোলন হতে পারে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমানে উপদেষ্টা অনেকেই আছেন, তার সাম্প্রতিক সময় অনেক অ্যাপয়েন্টমেন্টও হয়েছেন, তারা অনেকেই তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন। দেখুন, আমরা অনেক দোষ দিতে পারি, কিন্তু শেখ হাসিনার প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর গওহর রিজভী। প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর মশিউর। প্রথম দিকে উপদেষ্টা কে ছিলেন? তৌফিক সাহেব। তো এই লেভেলের লোকজন ছিল তার অ্যাডভাইজার। সেখানে কিন্তু এখন যারা অ্যাডভাইস দিচ্ছে তারা কিন্তু রাষ্ট্র সরকার সম্পর্কে সবাই ওয়াকিবহাল এমনটা না। আমি মনে করি এক্সপেরিমেন্টের বেসিসে রাষ্ট্র চলছিল ডক্টর ইউনূসের সময়, ওইটার ধারাবাহিকতা এখনো চলছে। এবং সবচেয়ে একটি ঘটনা উল্লেখযোগ্য হচ্ছে, সংসদ ভবনের মতো জায়গায় ইউএসএ একটি তাদের স্বাধীনতা পূর্তি অনুষ্ঠান করেছে, যেটা আমি খারাপ বলবো না, কিন্তু আপনি একটা দেশকে যখন দিবেন আপনি বাকি দেশগুলোকে না করবেন কিভাবে? যদি পাকিস্তান বলে তারা 15ই আগস্ট করবে আমাদের এখানে, তাহলে আপনি বাধা দেবেন কিভাবে? ভারত যদি বলে 14ই আগস্ট করবো এখানে, বাধা দেবেন কিভাবে? রাশিয়া যদি বলে বাধা দেবেন কিভাবে? চায়না যদি বলে যে চাইনিজ কমিউনিস্ট পার্টি, তারা কোথাও না কোথাও গিয়ে এই সরকারও একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে। অর্থাৎ একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে আমি এমনটা বলবো না, কিন্তু এই জিনিসগুলো সতর্কতার সাথে ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা, তাদের সাথে হ্যান্ডেল করতে হবে অত্যন্ত সফিস্টিকেটেডলি এবং ডেলিকেটলি।